বাংলাদেশের প্লেয়ারদের আসলে গেম চেঞ্জ কতটা বাজে, একজন জাতীয় দলের ক্রিকেটার কোনটা আসলে এলবিডব্লিউ হবে এবং কোনটা এলবিডব্লিউ হবে না, সেই গেম সেন্সটা তাদের মধ্যে নেই। তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ওয়েলকাম করছি স্পোর্টস টেল বাই নাহিদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে দুর্দান্তভাবে হোয়াইট ওয়াশ হয়েছে টি-20 সিরিজে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম, অর্থাৎ দ্বিতীয় টি-20তে বলেছিলাম বাংলাদেশ এই সিরিজটাতে খুব বাজেভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হতে পারে। ফলাফল তাই হয়েছে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি স্ক্রিনে একটা ফটো দেখাই, ফটোটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে প্রথম ফটো, এটা হচ্ছে দ্বিতীয় ফটো। এই ফটো দুইটা দেখানোর একটা বড় কারণ রয়েছে। জাকির আলী অনিক এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজ পর্যন্ত অধিনায়ক ছিলেন। আফগানিস্তান, এশিয়া কাপ এবং আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত জাকির আলী অনিক 4 বার এলবিডব্লিউ আউট হয়েছেন এবং তিনি 4 বারই রিভিউ নিয়েছেন, একবারও রিভিউ রিটার্ন আসেনি। আজকের কথাটা যদি বলি, আপনাকে প্রথম যে ফটোটা দেখিয়েছি ওইটা ছিল জাকির আলী অনিকের এলবিডব্লিউর ফটো, এবং দ্বিতীয় যে ফটোটা দেখিয়েছি ওইটা ছিল রিশাদ হোসেনের এলবিডব্লিউর ফটো। রিশাদ হোসেন এলবিডব্লিউ হওয়ার পরে রিশাদ হোসেন কোনো রিভিউ নেয়নি, কারণ রিশাদ হোসেন মনে করছে যে এটা আউট, এই জন্য তিনি আর রিভিউটা নষ্ট করেনি। অন্যদিকে জাকির আলী অনিকের ফটোটা আমি আপনাদেরকে আবার দেখাই। জাকির আলী অনিকের এই ফটোটা দেখে যেই কোনো মানুষ বুঝতে পারবে যে এটা ডিরেক্ট এলবিডব্লিউ, এখানে কোনো সন্দেহ নেই। কারণ বলটা সরাসরি ফুল টাচে গিয়ে ব্যাটের উপর হাত এনেছে, অর্থাৎ ব্যাট কিংবা মাটি কোথাও বলটির স্পর্শ নেই। এইটা যেহেতু আম্পায়ার আউট দিয়েছে, অবশ্যই এটা 99% আউট হবে। তারপরেও জাকির আলী অনিক এটি এলবিডব্লিউ নিয়েছে। এই এলবিডব্লিউটা নষ্ট হয়েছে, এটা দিয়ে দলের তেমন কোনো ক্ষতি হয়নি যেহেতু ওইটা শেষ সময় ছিল। বাট আমি এই কথাটা বলার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের আসলে গেম চেঞ্জ কতটা বাজে, একজন জাতীয় দলের ক্রিকেটার কোনটা আসলে এলবিডব্লিউ হবে এবং কোনটা এলবিডব্লিউ হবে না, সেই গেম সেন্সটা তাদের মধ্যে নেই। তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ দিচ্ছি। গেল জাকির আলী অনিকের এলবিডব্লিউর বিষয়। এবার যদি বাংলাদেশি ব্যাটসম্যানদের টি-20 ইতিহাস নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আসি ক্যাপ্টেন লিটন কুমার দাসের কথা। লিটন কুমার দাসের লাস্ট 5টা টি-20 ইনিংসের কথা আপনাদেরকে বলি। তিনি লাস্ট 5টা টি-20তে 71 রান নিয়েছেন মাত্র 70 বলে, তার মধ্যে 3টা সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। একজন টি-20 দলের ক্যাপ্টেন, ওয়ান ডাউনে যিনি খেলেন, 3 নাম্বার পজিশনে খেলেন, তার কাছ থেকে আসলে আমরা কি আশা করি? সে লাস্ট 5 ইনিংসে 70 বলে 71 রান করেছে, যেখানে তার স্ট্রাইক রেট গিয়ে দাঁড়াতে হয়তো 102 বা 103। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেনের অবস্থা। অন্যদিকে নুরুল হাসান সোহানের কথা যদি বলি, নুরুল হাসান সোহানের লাস্ট 6 ইনিংসের কথা আপনাদেরকে আমি বলছি। নুরুল হাসান সোহান লাস্ট 6 ইনিংসে 86 রান নিয়েছেন 77 বলে, যেখানে সিঙ্গেল ডিজিটে তিনি 2 বার আউট হয়েছেন। 77 বলে 86 রান, বল এবং রানের মধ্যে ব্যবধান 9 রান, যেটা টি-20তে কোনোভাবেই একজন ফিনিশারের দ্বারা কোনো একেবারে নেফালো এটা আশা করে না। অন্যদিকে আরেকজন আছে আমাদের, যাকে আমরা বলতে পারি এলবিডব্লিউ রিভিউর বাবা অথবা সুইংগামের বাবা। সুইংগাম বাবা কি করছে? সুইংগাম বাবা তার শেষ 6 ইনিংসে তার লাস্ট 6 ইনিংসে 75 রান নিয়েছে 73 বলে, যেখানে আবার 3টা সিঙ্গেল ডিজিটের ইনিংসও তার আছে। আমাদের সবচেয়ে মোস্ট হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে যাকে দলে নেওয়া, এবং এইটা অ্যানাউন্স করি বাংলাদেশের যেই বর্তমানে ক্রিকেট সিন্ডিকেট আছে তারা তাকে দলে নিচ্ছেন। সে আমাদের মোস্ট হার্ড হিটার, পাওয়ারফুল ব্যাটসম্যান। তিনি করেছেন লাস্ট 6 ইনিংসে 75 রান মাত্র 73 বলে। আপনি টি-20তে খেলছেন কি? কাদেরকে দিয়ে আসলে আপনি টি-20 খেলাবেন? অন্যদিকে যদি বলি তানজিদ তামিম, ওয়েস্ট ইন্ডিজের এই টি-20 সিরিজে দুর্দান্ত খেলেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি একটা 50 এবং আজকে তিনি 79 রান নিয়েছেন। ভাগ্যক্রমে তার 100টা হয়নি। ছেলেটা দুর্দান্ত খেলেছেন, কিন্তু আমাদের অন্য ব্যাটাররা, আমাদের যে বাকি টপ অর্ডার এবং ফিনিশাররা আছেন, তারা আসলে ক্রিকেটে পরাস্ত। তারা আসলে এটা বলার কোনো সুযোগ নেই যে উইকেটের কন্ডিশনের কারণে তারা রান পাচ্ছে না, ঘরের মাটিতে খেলা, এবং অন্য ব্যাটাররা যেখানে রান পাচ্ছে, কেন আমাদের টপ অর্ডার এবং ফিনিশার মূল ব্যাটসম্যানরা রান পাচ্ছে না, এটা আমি বুঝতে পারি না। লাস্ট 4 থেকে 5টা ইনিংস যদি আপনি দেখেন, আমাদের বলাররাও এই ধরনের উইকেটে 6 মারছে, 4 মারছে, কিন্তু আমাদের ব্যাটিংরা পাচ্ছে না সেটা। হোয়াই? কেন ভাই? ব্যাটিংদের আসলে সমস্যাটা কোন জায়গায়? এই ধরনের টি-20 প্লেয়ার নিয়ে আসলে বাংলাদেশ টি-20তে কত দূর আগাতে পারবে এটা আমার ধারণা নেই। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে সবাই বাজে ব্যাটিং করছে, শুধুমাত্র তানজিদ তামিম বাদে আর কোনো ব্যাটসম্যানই তাদের নিজের দায়িত্ব পালন করতে পারছে না। এই জায়গা থেকে আপনি আসলে একটা প্লেয়ার চেঞ্জ করে, আপনি লাইক শামীম হাসানকে চেঞ্জ করে আপনি নুরুল হাসান সোহানকে নিলেন, বা জাকির আলীকে নিলেন, জাকির আলীকে চেঞ্জ করে আপনি আবার শামীমকে নিলেন। এইভাবে আসলে একটা দল ভালো করা কোনোভাবেই সম্ভব না। এই দলটা ভালো করতে হলে
আমার মনে হয় বাংলাদেশের যেই টি-20 স্কোয়াডটা আছে এইটা পুরা চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের ক্রিকেটের যে একটা কোরাম আছে বা সিন্ডিকেট রয়েছে এটা ভাঙতে হবে এবং যে প্লেয়ার আসলে পারফর্ম করতে পারবে না তাদেরকে বাদ দিয়ে যারা পারফর্ম করতে পারে তাদেরকে সুযোগ দিতে হবে এবং নতুনদেরকে সুযোগ দিতে হবে। প্রয়োজনে আমাদের যে পুরাতন প্লেয়াররা আছে তাদেরকে সুযোগ দিতে হবে। তারপরও আমরা বারবার এই ধরনের প্লেয়ারদের ব্যাটিং দেখতে চাই না। তারা যদি ইন ফিউচারে ভালো করতে পারে তাহলে দলে আসবে, না হলে এদেরকে দলে রাখার কোনো মানে হয় না। আমাদের সৌম্য সরকার রয়েছে, আমাদের সাব্বির রহমান রয়েছে এবং অতীতের যে ক্রিকেটাররা রয়েছে তাদেরকে চান্স দেওয়া হোক। তাদেরকে চান্স দিলেও যেটা হয় দেখা যায় যে আসলে এই ধরনের প্লেয়ার অর্থাৎ জাকির আলী অনেক, শামীম হাসান পাটোয়ারি, নুরুল হাসান সোহান, এদেরকে দেখবেন যে যেই কয়বার আসলে সুযোগ দেওয়া হয়েছে সাব্বির রহমান কিংবা সৌম্য সরকারকে আসলে এত পরিমাণ সুযোগ দেওয়া হয় না। বিশেষ করে সাব্বির রহমানকে এত সুযোগ দেওয়া হয় না। আমরা চাই আসলে তাদেরকে সুযোগ দিক এবং আরো নতুন যারা আছে তাদেরকে দলে ইনভলভ করুক। আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং বাংলাদেশের এই টি-20 ক্রিকেটের স্কোয়াডটা নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলতে পারেন এবং কোন জায়গাটায় পরিবর্তন করলে আপনার মনে হয় আসলে টি-20 ক্রিকেটে বাংলাদেশের পরিবর্তন আসবে এটা অবশ্যই আপনারা বলে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।